নমস্কার বন্ধুরা, আমি হিমাদ্রি আর আপনারা দেখছেন ভূগোল যখন ভাবায়। আজকে আমরা আলোচনা করব অ্যালফ্রেড ওয়েবারের শিল্পের অবস্থান সম্পর্কিত ন্যূনতম ব্যয় তত্ত্ব বা লিস্ট কোস্ট থিওরি। এটি এই পর্বটা অনুরোধ করেছিলেন অয়ন ভট্টাচার্য স্যার। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে অনুরোধ করার জন্য যে এটা নিয়ে একটা ভিডিও বানাবেন। দুঃখিত যে ভিডিওটা বানাতে হয়তো একটু সময় নিয়ে নিয়েছি, বেশ কিছু কাজের জন্য কয়েকদিন সময় দিতে পারেনি। তো ওয়েবারকৃত যে তত্ত্ব ন্যূনতম ব্যয় তত্ত্ব সেটি প্রকাশিত হয়েছিল 1909 সালে। বইটির নাম ছিল ইউয়ার ডেন স্ট্যান্ডার্ড ডার ইন্ডাস্ট্রিয়াল নামক বইয়ে। এবং অনেকে বলেন যে এই যে থিওরি, এই থিওরির বীজ বপিত হয়েছিল কিন্তু 1882 ও 1885 সালে। কার মাধ্যমে? না, ভিলহেলম লনহার্ট ওনার মাধ্যমেই। যে উনি কিন্তু শিল্প স্থাপনের আদর্শ পরিবেশ কোথায় হওয়া উচিত সে সম্পর্কে কিন্তু আগেই মতামত পোষণ করেছিলেন। সেই মতামতের উপর ভিত্তি করেই কিন্তু ওয়েবার এই তত্ত্ব বানিয়েছিলেন। তো ওয়েবারের তত্ত্বে কী আছে, তার এই তত্ত্বের মূল উদ্দেশ্য কী ছিল? তার তত্ত্বের মূল উদ্দেশ্য ছিল যে আমরা নামটার সঙ্গেই বুঝতে পারছি যে ন্যূনতম ব্যয় তত্ত্ব, অর্থাৎ শিল্প সেখানেই স্থাপিত হবে যেখানে খরচ কম হবে এবং মুনাফা বেশি পাওয়া যাবে। এখানে তিনি তত্ত্বটি, তার থিওরিটি দেওয়ার আগে কিছু সিচুয়েশন বা কিছু টার্ম দিয়েছেন, কিছু অনুমান দিয়েছেন। তিনি ধরে নিয়েছেন যে এই বিষয়গুলো স্থির থাকলে তবেই তার এই থিওরিটা কিন্তু পুরোপুরি কাজ করবে। সেই অনুমানগুলো কি কি আমরা একটু দেখে নিই। একদম প্রথমেই দেখো, সর্বার্থে এক ও অভিন্ন। এক্ষেত্রে সর্বার্থে এক ও অভিন্ন বলতে তিনি ধরে নিয়েছিলেন যে সমগ্র অঞ্চলটি ভূপ্রকৃতি তার একই হবে, সেখানকার সামাজিক এবং অবস্থান একই হবে, সেখানকার শ্রমিকরা একই সম্প্রদায়ভুক্ত হবে, সেখানকার রাজনৈতিক স্থিরতা একই রকমভাবে থাকবে এবং সেখানকার জলবায়ু কিন্তু একই ধরনের থাকবে। তারপর দেখো প্রকৃতিদত্ত কাঁচামাল। তিনি প্রকৃতির যে কাঁচামালগুলো আমাদের কাছে উপস্থাপিত করেছে তাকে তিনি দুটো ভাগে ভাগ করেছিলেন। কি কি দুটো ভাগ? একটা ভাগ ছিল যে সর্বত্র প্রাপ্ত কাঁচামাল, অর্থাৎ যে কাঁচামালগুলো সব জায়গায় পাওয়া যায়। আর একটা তিনি করেছিলেন যে ভৌগোলিকভাবে অনড় বা ফিক্সড, আর কি কোনো একটা নির্দিষ্ট জায়গায় কেন্দ্রীভূত সেই কাঁচামাল। যেমন সর্বত্র প্রাপ্ত কাঁচামাল কোনগুলো? যেমন ধরে নেই আমরা জল, মাটি, বাতাস, এগুলো সব জায়গাতেই পাওয়া যায়। আবার ভৌগোলিকভাবে অনড় বা ফিক্সড, যেটা কোনো একটা নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত, আমরা সেটা জানি যে লোহা, কড়িক, কপার, তামা, এগুলো কিন্তু নির্দিষ্ট একটা স্থানে কিন্তু এগুলো সঞ্চিত রয়েছে। তারপর দেখো শ্রমের স্থিতিশীলতা। তিনি ধরে নিয়েছিলেন, অনুমান করেছিলেন যে ওই অঞ্চলে শ্রমিকদের সুলভ শ্রমিক পাওয়া যাবে এবং তাদের মজুরি কিন্তু একই হবে, মজুরির মধ্যে কিন্তু পার্থক্য থাকবে না এবং দক্ষ শ্রমিক পাওয়া যাবে। পরিবহন ব্যয়ের ক্ষেত্রে তিনি অনুমান করেছিলেন যে ওজন এবং দূরত্ব তার উপর নির্ভর করে আনুপাতিক হারে কিন্তু পরিবহন ব্যয় নির্ধারণ হবে। অর্থাৎ 1 কেজি কাঁচামালকে যদি 1 কিলোমিটার নিয়ে যেতে যদি 1 টাকা খরচা হয়, তাহলে 1 কেজি কাঁচামালকে 2 কিলোমিটার নিয়ে যেতে 2 টাকা খরচা হবে, 100 কিলোমিটার নিয়ে যেতে কিন্তু 100 টাকা খরচা হবে। আনুপাতিক হারে কিন্তু এই দূরত্ব বাড়তে থাকবে। তারপর দেখো চাহিদা এবং বাজার। সঙ্গে সঙ্গে তিনি এও বলেছিলেন যে শিল্পটা গড়ে উঠবে সেই শিল্প সামগ্রীর উৎপাদিত পণ্যের কিন্তু বাজারে চাহিদা থাকবে এবং বাজারে কিন্তু একটা প্রতিযোগিতা বিরাজ করবে। এই অনুমানগুলোকে ধরে নিয়েই তারপর শুরু হয়েছে কিন্তু তার থিওরি বা তত্ত্ব। তার তত্ত্বের কিন্তু মূল নীতি 3টের উপর দাঁড়িয়েছিল। কি কি 3টের উপর? একটা দেখো, পরিবহন ব্যয় নীতি। পরিবহন ব্যয় নীতি বলতে মানে পরিবহনের ওপর যে ব্যয়, সেই ব্যয়ের সাপেক্ষে শিল্প কোথায় স্থাপন হবে সেটা। দ্বিতীয় হচ্ছে শ্রম ব্যয় নীতি, অর্থাৎ মজুরি কোথায় কম হবে, কোথায় বেশি হবে এবং শিল্প কোনখানে স্থাপিত হবে। এবং তৃতীয় দেখো, কেন্দ্রীভবন নীতি, অর্থাৎ কেন্দ্রীভবন নীতি পরে যখন আমরা আলোচনা করব দেখব যে একসঙ্গে যদি অনেকগুলো শিল্পের সমাবেশ হয় তাহলে সেখানে শিল্প কোথায় স্থাপন করলে লাভজনক হবে। তার তত্ত্বের মূল যে বিষয় সেটি হচ্ছে কিন্তু ব্যয় কম হবে এবং মুনাফা সর্বস্ব অর্জিত হবে।
এই পরিবহন ব্যয় নীতিতে দেখো, পরিবহন ব্যয় নির্ধারণ করতে গেলে আমাদেরকে কতগুলো জিনিস জানতে হবে। যেমন একটা শিল্প স্থাপন করতে গেলে সেই শিল্পের জন্য কাঁচামাল কতগুলো লাগবে, একটি কাঁচামাল না দুটো কাঁচামাল, সে কাঁচামালগুলোকে আমাকে কোথা থেকে কত দূর নিয়ে যেতে হবে, তার দূরত্ব কত এবং কোন স্থানে নিয়ে যেতে হবে, এই সমস্ত বিষয়গুলো যদি আমি জানি তবেই কিন্তু আমি পরিবহন ব্যয় নির্ধারণ করতে পারবো। পরিবহন ব্যয়কে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, তিনিও দুটো ভাগে ভাগ করে দেখিয়েছেন। একটি হচ্ছে কাঁচামাল সংগ্রহ, অর্থাৎ আমরা যখন কোনো জায়গায় শিল্প স্থাপন করব, সেই শিল্প স্থাপনের জন্য যে কাঁচামাল লাগবে সেই কাঁচামালটাকে তাহলে আমাকে নিয়ে এসে শিল্পের কাছে নিয়ে আসতে হবে, যেখানে আমরা এই কারখানা বা শিল্প স্থাপন করব। তাহলে এটা হচ্ছে কাঁচামাল সংগ্রহ ব্যয়। আর উৎপাদিত পণ্য, অর্থাৎ আমরা যে উৎপাদিত পণ্য হবে সেটা যখন বাজারে পৌঁছে দেব, তাহলে সেখান থেকে বা শিল্প কলকারখানা থেকে বাজারে নিয়ে যাওয়ার জন্য যে পরিবহন ব্যয়, সেটাকে বলা হচ্ছে উৎপাদিত পণ্য পরিবহন ব্যয়। এবং এই দুটো ব্যয়কে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা কি পাবো, মোট পরিবহন ব্যয়। এরপর দেখো, তিনি এরপর বলেছেন যে শিল্প তাহলে হবে কোথায়। আমরা তো কাঁচামাল পরিবহন ব্যয় মোটামুটি বুঝলাম যে কাঁচামাল সংগ্রহ করতে একটা পরিবহন ব্যয় লাগে, আবার উৎপাদিত পণ্য বাজারে নিয়ে যেতে একটা পরিবহন ব্যয় লাগে। শিল্প স্থাপন হবে কোথায়, এক্ষেত্রে তিনি কি করেছেন, তিনি একটি সূচকের সাহায্য নিয়েছেন। সূচকটির নাম হচ্ছে পণ্য সূচক বা মেটেরিয়াল ইন্ডেক্স। এই পণ্য সূচক কি, এখানে আমাদের মাথায় রাখতে হবে যে তার যে কাঁচামালের ক্লাসিফিকেশান সেটা কিন্তু প্রাথমিকভাবে দুটো ভাগে ভাগ করেছেন। আরও একবার মনে করিয়ে দিয়ে আমরা এখানে বলেছি যে কাঁচামাল, প্রকৃতিদত্ত কাঁচামালকে দুটো ভাগে ভাগ করেছেন, এটা মাথায় রাখতে হবে। কিন্তু এক হচ্ছে যে সর্বত্র প্রাপ্ত কাঁচামাল, যে কাঁচামালগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায়। যেমন উদাহরণ হিসাবে আমি বললাম যে মাটি, বাতাস, জল, এগুলো কিন্তু প্রায় সব জায়গাতেই পাওয়া যায়। আর একটা বলেছিলাম যে ভৌগোলিকভাবে অনড়, অর্থাৎ সেটা নির্দিষ্ট কোনো একটা অঞ্চলে কেন্দ্রীভূত রয়েছে, সেটাকে কিন্তু আমি যত্রতত্র যেখানে সেখানে নিয়ে যেতে পারবো না। এই দুটো ভাগ ছিল। তাহলে এই পণ্য সূচক কিন্তু সর্বত্র প্রাপ্ত কাঁচামালের জন্য নয়। পণ্য সূচকটা তাহলে কার জন্য, পণ্য সূচকটা হচ্ছে এখানে যে আরেকটি ভাগ বললাম যে ভৌগোলিকভাবে অনড় বা কেন্দ্রীভূত যে কাঁচামাল, সেই কাঁচামাল। পণ্য সূচক কীভাবে বের করব না, কেন্দ্রীভূত কাঁচামালের ওজন এবং উৎপাদিত দ্রব্যের ওজন। ধরুন আমি 10 কেজি কাঁচামাল নিলাম, 10 কেজি কাঁচামাল থেকে আমার উৎপাদিত পণ্য তৈরি হলো 8 কেজি। তাহলে এখানে আমরা লিখব 10 কেজি কাঁচামাল, উৎপাদিত পণ্য 8 কেজি, তাহলে 10/8। তাহলে যেটা বেরাবে সেটা হচ্ছে ওই কাঁচামালের পণ্য সূচক, ওই পণ্যের পণ্য সূচক। এই পণ্য সূচকের ক্ষেত্রে তিনি বলেছেন যে পণ্য সূচক যদি 1-এর বেশি হয় তাহলে আমরা কি দেখতে পাবো, শিল্প কোথায় স্থাপিত হবে। এবং পণ্য সূচক যদি 1-এর কম হয় তাহলে কি হবে, এবং পণ্য সূচক যদি 1-এর সমান হয় তাহলে কি হবে। সেক্ষেত্রে আমরা পণ্য সূচক যদি 1-এর বেশি হয়, কোন ক্ষেত্রে 1-এর বেশি হবে, ধরে নাও লৌহ আকরিক খুবই ভারী, সেখান থেকে যখন আমরা লৌহ উৎপন্ন করব তাহলে 1 কুইন্টাল লোহা আকরিক থেকে কিন্তু 1 কুইন্টাল লোহা তৈরি হবে, লৌহ ইস্পাত তৈরি হবে না, সেখানে কিন্তু আমাকে আরও বেশি লাগবে। সেক্ষেত্রে কি, সেটাকে আমরা বলছি যে পণ্য সূচক কী হবে, 1-এর বেশি। তাহলে সেক্ষেত্রে শিল্প স্থাপনের সম্ভাবনা কোথায় থাকবে না, সেক্ষেত্রে শিল্প স্থাপনের সম্ভাবনা থাকবে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, সেক্ষেত্রে শিল্প স্থাপনের সম্ভাবনা থাকবে কাঁচামালের কাছাকাছি। শিল্প স্থাপন কোথায় হবে, কাঁচামালের কাছাকাছি, নিশ্চয় বুঝতে পারছো। আবার ধরে নিলাম পণ্য সূচক 1-এর কম, যদি পণ্য সূচক 1-এর বেশি হয় তাকে আমরা কি বলবো, এখানে দেখো দুটো ভাগ করেছি, অবিশুদ্ধ কাঁচামাল অর্থাৎ যেটা উদাহরণ দিলাম, আর যদি 1-এর কম হয় তাকে আমরা বলছি কি, বিশুদ্ধ কাঁচামাল। অবিশুদ্ধ বলতে যেটাতে ওজন হ্রাস কাঁচামাল আমরা বলে থাকি, আর বিশুদ্ধ কাঁচামাল যদি পণ্য সূচক 1-এর কম হয়। আবার ধরে নাও পাট এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করতে হলে কিন্তু পাটের ওজন কমে যায় না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা দেখব যে এই বাজার সংলগ্ন কাছাকাছি অঞ্চলে কিন্তু ওই শিল্পটি গড়ে ওঠা লাভজনক হবে।
আবার যদি দেখা যায় যে পণ্যসূচক একের সমান, তাহলে কিন্তু সেটা কাঁচামাল বা বাজার যে কোনো জায়গায় কিন্তু শিল্পটা গড়ে উঠতে পারে। আমরা পরবর্তীকালে এটা আরও ডিটেলসে আলোচনা করব। তাহলে এই গেল আমাদের পণ্য সূচক। এই পণ্য সূচকের উপর ভিত্তি করে তিনি যে পরিবহন ব্যয় নীতিকে দুটো ভাগে ভাগ করে দেখিয়েছেন। একটা হচ্ছে যে রৈখিক অবস্থান বা 2 কেস মডেল, আরেকটা হচ্ছে যে অরৈখিক অবস্থান বা 3 কেস মডেল। এই রৈখিক অবস্থানে তিনি কি বলেছেন, এখানে 2 কেস মডেল, অর্থাৎ এখানে দুটো জিনিস থাকবে। কি কি থাকবে? একটা হচ্ছে কাঁচামাল, আরেকটা হচ্ছে বাজার। আমরা দেখতে পাচ্ছি এখানে কাঁচামাল রয়েছে, একটাই কাঁচামাল এবং একটি বাজার, অর্থাৎ এখানে দুটো জিনিস রয়েছে। এবার শিল্প কাঁচামালের কাছে হবে না বাজারের কাছে হবে? এক্ষেত্রে তিনি এখানে তিনটে ভিন্ন ভিন্ন সিচুয়েশান নিয়েছেন। তার মধ্যে দেখো, আমি অলরেডি আগে তোমাদের একটু আগে দেখানোর চেষ্টা করলাম। 1 নম্বরে দেখো তিনি বলেছেন পণ্যসূচক একের বেশি। একের বেশি মানে সেটা কি হবে? তাহলে এখানে কোন কাঁচামালের সাহায্য নিয়েছেন? তিনি বলেছেন এখানে কাঁচামাল হবে অবিশুদ্ধ কাঁচামাল। যদি অবিশুদ্ধ কাঁচামাল হয়, অবিশুদ্ধ কাঁচামাল মানে কি? তার পরিবহন খরচ বেশি হবে। অর্থাৎ আমাকে 1 কেজি উৎপাদন করতে গেলে কাঁচামাল কিন্তু 1 কেজিতে হবে না, আমাকে 2 কেজি কাঁচামাল নিলে হয়তো তবেই 1 কেজি পণ্য উৎপাদিত হবে। সেক্ষেত্রে কাঁচামাল এখান থেকে বাজারের কাছে নিয়ে যেতে কিন্তু অনেক বেশি খরচ হবে। তাহলে শিল্পকেন্দ্র স্থাপন হবে কোথায়? কাঁচামালের কাছে। এখান থেকে উৎপাদিত পণ্য বাজারে নিয়ে যাওয়ার খরচ কিন্তু তুলনামূলক কম হবে। তারপরে দেখো দ্বিতীয় অবস্থায় দেখিয়েছি কি আমরা, পণ্যসূচক একের কম। মানে কি একের কম? মানে এখানে বিশুদ্ধ কাঁচামাল। বিশুদ্ধ কাঁচামাল মানেই শিল্প স্থাপন কোথায় হবে না, এখানে কাঁচামাল পরিবহনের খরচ কিন্তু কম হবে। কেন না 1 ইউনিট থেকে কিন্তু আমরা 1 ইউনিট উৎপাদিত পণ্য পেতে পারি 1 ইউনিট কাঁচামাল থেকে। সেক্ষেত্রে শিল্প কোথায় স্থাপন হবে? বাজারের কাছাকাছি স্থাপন করলে বেশি লাভজনক হবে। এবং যদি দেখা যায় 3 নম্বরে আমরা লিখেছি, দেখো মেটেরিয়াল ইন্ডেক্স হচ্ছে 1-এর সমান। 1 যদি 1 হয় তাহলে সেটা কাঁচামালের এবং বাজার দুটোর মাঝামাঝি যে কোনো জায়গায় কিন্তু শিল্পটি স্থাপিত হতে পারে। সেক্ষেত্রে যে কোনো জায়গাতে স্থাপনই লাভজনক হবে। তাহলে এই গেল আমাদের 2 কেস মডেল। 2 কেস মডেলের ক্ষেত্রে আবারও বলছি, 2 কেস মডেলের ক্ষেত্রে তিনি 3টি সিচুয়েশান নিয়েছেন। একটা হচ্ছে 1-এর বেশি, 1-এর কম এবং একটা হচ্ছে 1-এর সমান। এরপর আমরা চলে যাব 3 কেস মডেল বা অরৈখিক অবস্থান। এক্ষেত্রে 3 কেস মডেল বলতে কি, আমরা এখানে দেখেছিলাম উনি কাঁচামাল একটা নিয়েছিলেন, এক্ষেত্রে কি কাঁচামাল দুটো কাঁচামাল। এখানে আমরা দেখো ছবিতে দেখতে পাচ্ছি র মেটেরিয়াল 1, র মেটেরিয়াল 2, দুটো কাঁচামাল এবং কি বাজার। এবং সেটা কিন্তু এই 3 কেস মডেলটা কিন্তু ত্রিভুজাকৃতির হয়ে থাকে। তাহলে উনি এখানে দুটো কাঁচামাল নিয়েছেন এবং একটি বাজার নিয়েছেন। সেক্ষেত্রে শিল্প কোথায় স্থাপিত হবে? একদম প্রথমে দেখো, আমরা প্রথমে কি নিয়েছি? দুটো বিশুদ্ধ, তারপরে দেখো একটা বিশুদ্ধ একটা অবিশুদ্ধ, তারপরে দেখো দুটো অবিশুদ্ধ। এই পর্যন্ত দেখো, বাকি পরের 3টা পরে হবে। তাহলে দুটো বিশুদ্ধ যদি কাঁচামাল হয়, কাঁচামাল 1 এটাও বিশুদ্ধ এটাও বিশুদ্ধ, এখানে বাজার, তাহলে শিল্প কোথায় স্থাপিত হবে? এক্ষেত্রে দেখো এটা কাঁচামাল 1, এটাও বিশুদ্ধ এটাও বিশুদ্ধ এবং এখানে বাজার, তাহলে শিল্প কোথায় স্থাপিত হবে? শিল্প স্থাপন কিন্তু এখানে বাজারের কাছাকাছি হবে। কেন বাজারের কাছাকাছি হবে? না কাঁচামাল এখানে যেহেতু দুটোই বিশুদ্ধ, তাহলে তার কি হবে? ওজন হ্রাস হবে না। যদি এখান থেকে আমি 1 কুইন্টাল নিই, এখান থেকে 1 কুইন্টাল নিই, তাহলে 2 কুইন্টাল কি হবে? পরিবহন আমার এখানে বেশি খরচা পড়বে। সুতরাং শিল্পটা কি হবে? শিল্পটা কিন্তু কোথায় সরে যাবে? শিল্পটা বাজারের কাছে, বাজার সংলগ্ন এই রকম স্থানে কিন্তু, এদিকে আকর্ষণ থাকা বাজার সংলগ্ন স্থানে কিন্তু শিল্প গড়ে উঠবে। দুটো বিশুদ্ধ হলে তাহলে কোথায় কেন্দ্র করে গড়ে উঠবে? বাজার সংলগ্ন স্থানে গড়ে উঠবে। নেক্সট দেখো, এখানে কি বলেছি? একটা বিশুদ্ধ এবং একটা অবিশুদ্ধ। R1 এটা আমরা ধরে নিলাম বিশুদ্ধ এবং R2 ধরে নিলাম আমরা অবিশুদ্ধ। তাহলে বিশুদ্ধ কাঁচামাল
বাজার। এখানে শিল্প গড়ে ওঠার উচিত কোথায়? বাজারের সন্নিকটস্থ। এটা রয়েছে অবিশুদ্ধ কাঁচামাল। এটা মানে হচ্ছে এখানে ওজন হ্রাস করবে, অর্থাৎ এখানে 10 কেজি পণ্য থেকে কিন্তু আমি 10 কেজি উৎপাদিত পণ্য পাবো না 10 কেজি কাঁচামাল থেকে। এবার প্রশ্ন হলো তাহলে কাঁচামাল 2 নম্বর কাঁচামাল অর্থাৎ অবিশুদ্ধ কাঁচামালের কতটা কাছে শিল্প স্থাপন হবে? একবারে কি এখানে হবে? এইভাবে কিন্তু নির্দিষ্ট করে বলা যাবে না। এটা নির্ভর করবে কিসের উপর? ওই যে বললাম ওজন হ্রাস কতটা হবে তার উপর। ধরুন যদি 10 কেজিতে 9 কেজি পাওয়া যায়, 10 কেজি কাঁচামাল থেকে 9 কেজি পণ্য পাওয়া যায়, তাহলে দেখব আমরা এইখান থেকে বাজার আর 2 নম্বর কাঁচামাল অবিশুদ্ধ কাঁচামাল এই লাইনের বাজার কেন্দ্রমুখী বাজারের দিকে 9 কেজি 10 কেজিতে আমরা কত পাচ্ছি? 9 কেজি, মানে ওজন হ্রাস খুব সামান্য ঘটছে, তাহলে শিল্পটা কিন্তু বাজার ঘাসে লাগোয়া হবে। আবার যদি দেখা যায় যে 10 কেজিতে 1 কেজি পণ্য উৎপাদিত হয় অর্থাৎ 9 কেজি ওয়েস্টেজ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পরিবহন খরচ অনেক বেশি হবে। সেক্ষেত্রে কিন্তু পরিবহন খরচ বাঁচাতে শিল্পটি এই অবিশুদ্ধ কাঁচামাল কেন্দ্রের দিকেই কিন্তু স্থাপিত হবে। তারপরে দেখো দুটোই অবিশুদ্ধ, R1 এবং R2 দুটোই অবিশুদ্ধ কাঁচামাল। তাহলে এটাও অবিশুদ্ধ কাঁচামাল, এটাও অবিশুদ্ধ কাঁচামাল। দুটোই যদি অবিশুদ্ধ কাঁচামাল হয় তাহলে শিল্প কোথায় স্থাপিত হবে? এক্ষেত্রেও কিন্তু আমাদের ওই একটা ফ্যাক্টরের কোথায় একটা কোথায় মনে রাখতে হবে, সেটা কি না দুটোই যদি অবিশুদ্ধ কাঁচামাল হয় তাহলে এবং দুটোরই যদি সমানভাবে ওজন হ্রাস পায় তাহলে শিল্প কেন্দ্রটি কিন্তু মাঝ বরাবর হবে। কোথায় হবে? R1 R2 এবং M মার্কেট বাজার কাঁচামাল কেন্দ্র 1 কাঁচামাল কেন্দ্র 2 এই মাঝ বরাবর কিন্তু শিল্প কেন্দ্রটি স্থাপিত হবে। ধরে নাও 10 কেজিতে এটাও 5 কেজি হচ্ছে, 10 কেজিতে এটাও 5 কেজি হচ্ছে, তাহলে কিন্তু এই মাঝ বরাবর হবে। আবার এই ক্ষেত্রে যদি দেখা গেল এখানে R1-এ আমরা পাচ্ছি 10 কেজিতে 5 কেজি, কিন্তু R2-তে আমরা পাচ্ছি 10 কেজিতে 1 কেজি, তাহলে শিল্পকেন্দ্রটি কিন্তু কিছুটা এই দিকে কিন্তু এই দিক লাগোয়া হয়ে কিন্তু শিল্পকেন্দ্রটি স্থাপিত হবে। সুতরাং এই বিষয়টা মনে রাখতে হবে যে বেশিরভাগ বইয়েই যেগুলো বর্ণনা করে বলা থাকে যে কাঁচামাল কেন্দ্র 1-এ হবে, কাঁচামাল কেন্দ্র 2-এ হবে, বাজারে যেখানে সেখানে হবে, কিন্তু এক্স্যাক্টলি ওইভাবে হয় না। এইটা আমাদের মাথায় রাখতে হবে যে কতটা ওজন হ্রাস পাচ্ছে তার উপর নির্ভর করে কিন্তু এটা নির্ভর করবে কোথায় শিল্প স্থাপন হবে। তাহলে এই গেল আমাদের তিনটে, বিশুদ্ধ বিশুদ্ধ, বিশুদ্ধ অবিশুদ্ধ এবং দুটো হচ্ছে অবিশুদ্ধ। এরপরে যেটা আমরা দেখব সেটি কি না সর্বত্র প্রাপ্ত এবং সর্বত্র প্রাপ্ত। এখানে যে আমরা প্রকৃত প্রদত্ত কাঁচামালকে দুটো ভাগ করেছিলাম, সেই দুটো ভাগের এখানে সর্বত্র প্রাপ্ত এবং সর্বত্র প্রাপ্ত সেটা হতে পারে দুটোই বিশুদ্ধ হতে পারে, দুটোই অবিশুদ্ধ হতে পারে। ধরে নাও এখানে R1 কাঁচামাল সব জায়গায় পাওয়া যায়, R2 সব জায়গায় পাওয়া যায়। যদি দুটো কাঁচামালই এই অঞ্চলে সব জায়গায় পাওয়া যায় তাহলে আমি যদি এখানে শিল্প স্থাপন করি বাজারের কাছে তাহলে আমার কিন্তু কাঁচামালের কোনো পরিবহন ব্যয় লাগবে না। সুতরাং শিল্পকেন্দ্র কোথায় হবে? বাজার সংলগ্ন অঞ্চলে হবে। নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা হয়নি তোমাদের। এরপরে দেখো সর্বত্র প্রাপ্ত এবং বিশুদ্ধ। একটি হচ্ছে কাঁচামাল সর্বত্র প্রাপ্ত আর একটা হচ্ছে বিশুদ্ধ। ধরে নিলাম R1 এই কাঁচামাল সর্বত্র প্রাপ্ত, এখানে সব জায়গাতেই পাওয়া যায়, আর R2 হচ্ছে বিশুদ্ধ কাঁচামালটা পাওয়া যায় এখানে। সেক্ষেত্রেও কী হবে? সেক্ষেত্রেও কিন্তু শিল্প কোন দিকে সরে যাবে? সেক্ষেত্রেও শিল্প সরে যাবে কোথায়? বাজারের কাছাকাছি। এক্ষেত্রেও বাজারের কাছাকাছি শিল্প সবথেকে বেশি লাভজনক হবে। তারপর দেখো সর্বত্র প্রাপ্ত, একটা সব জায়গায় পাওয়া যায় কাঁচামাল, আরেকটা হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল। তাহলে সেক্ষেত্রে কি হবে? ধরে নিলাম R1 কাঁচামাল সব জায়গাতে পাওয়া যায়, আর R2 হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল, এটা সব জায়গায় পাওয়া যায় না, এখানে পাওয়া যায়। সেই একই ব্যাপার, অবিশুদ্ধ কাঁচামাল মানেই ওজন হ্রাসকারী কাঁচামাল, অর্থাৎ এর ওজন কতটা কমতে পারে তার উপর নির্ভর করে তাহলে শিল্পকেন্দ্র কোথায় গড়ে ওঠা উচিত? R1, এটা তো সব জায়গায় পাওয়া যায়, তাহলে এটা যে কোনো জায়গায় পাওয়া যাবে, তাহলে এই ফ্যাক্টরটা এখানে কাজ করছে না। তাহলে শিল্প R2 এবং বাজার এর মাঝামাঝি কোনো একটা জায়গায় কিন্তু শিল্পকেন্দ্রটা গড়ে ওঠা উচিত। হয় এখানে গড়ে উঠবে, না হলে এখানে। সেটা কিসের উপর নির্ভর করবে? ওই যে বলেছি ওজন হ্রাস,
যদি দেখা যায় 10 কেজিতে 9 কেজি, তাহলে সেটা কি হবে, বাজার সংলগ্ন সরে যাবে শিল্পটা। আবার যদি দেখা যায় যে 10 কেজিতে 1 কেজি, তাহলে সেটা কাঁচামাল উৎপন্ন কেন্দ্রে কাছাকাছি হবে। তাহলে এই হচ্ছে আমাদের কিন্তু পরিবহন ব্যয় নীতির ওপর তার যে মডেল, দুটো মডেলের কথা বললাম, একটা 2 কেস মডেল এবং একটি 3 কেস মডেল। এখানে আরেকটা কথা তিনি উল্লেখ করেছেন, সেটি হলো স্প্লিট অফ লোকেশন, লোকেশন স্প্লিট করা। লোকেশন স্প্লিট বলতে কি, না ধরে নাও কাগজ শিল্প, তাহলে বাঁশ বা কাঠ, সেখান থেকে কি তৈরি হয়, পাল্প তৈরি হয় বা মণ্ড তৈরি হয়, সেই মণ্ড থেকে কি তৈরি হয়, কাগজ তৈরি হয়। তাই তো, বাঁশ বা ঘাস থেকে তারপর পাল্প তৈরি হয়, পাল্প থেকে কাগজ তৈরি হয়। এক্ষেত্রে তিনি বলেছেন, যে উল্লেখ করেছেন যে কখনো কখনো অনেকটি পরিমাণে বাঁশ বা কাঠ লাগবে, এটাকে আমাদের কাগজ কেন্দ্রে, কাগজ যেখানে তৈরি হবে সেখানে নিয়ে যেতে কিন্তু পরিবহন ব্যয় এখানে কিন্তু অনেকটা বেশি লাগবে। তার দরুন কি করা হয়, দেখা যায় যে পাল্প, অর্থাৎ বাঁশ থেকে আমরা এই অঞ্চলেই পাল্প তৈরি কারখানা করলাম, তাহলে আমরা এখানে পাল্প তৈরি করে নিলাম। ধরে নাও 10 কেজি বাঁশ থেকে তৈরি হলো, 10 কেজি কাঠ থেকে তৈরি হলো 1 কেজি পাল্প, তাহলে আমরা এখানে থেকে এখানে কতটা নিয়ে যেতে হচ্ছে, মাত্র 1 কেজি পাল্পকে নিয়ে যেতে হচ্ছে, আমাদের কিন্তু 10 কেজি বয়ে নিয়ে যেতে হচ্ছে না। আর কাগজ শিল্পটা কোথায় গড়ে উঠছে, এটা কিন্তু যেহেতু যেখানে চাহিদা বেশি সেখানে কিন্তু কাগজ শিল্পটা গড়ে উঠবে। তো এটাও আমাদের কিন্তু একটু মাথায় রাখা উচিত। এই পরিবহন ব্যয়নীতি দেখাতে গিয়ে তিনি আরেকটি বিষয়, দুটো জিনিস এখানে তুলে ধরেছেন, একটি হচ্ছে আইসোটিম, আরেকটি হচ্ছে আইসোটোপেন। এই আইসোটিম আর আইসোটোপেনটা কি একটু আমরা বুঝে নিই। আইসোটিম হচ্ছে, এখানে ধরে নাও একটা কাঁচামাল উৎপাদন কেন্দ্র আছে, তাহলে কাঁচামাল এখান থেকে এই স্থানের যে কোনো জায়গায় নিয়ে যেতে খরচ হচ্ছে 10 টাকা, এখান থেকে এই স্থানের যে কোনো জায়গায়, এটা রাউন্ড হবে, যে কোনো জায়গায় নিয়ে যেতে খরচ হবে 30 টাকা, এই রাউন্ডে যে কোনো জায়গায় নিয়ে যেতে খরচ হবে 30 টাকা, তাহলে 10, 20, 30 এইভাবে। তাহলে এই লাইন বরাবর পরিবহন ব্যয় কিন্তু একই। এই যে কাল্পনিক রেখা, যেই কাল্পনিক রেখা বরাবর কাঁচামালের পরিবহন ব্যয়, এবং একইভাবে বাজারের উৎপাদিত পণ্য পরিবহন ব্যয়, এই দুটো যে রেখার উপরে সমান পরিবহন ব্যয়, তাকে আমরা বলি কি, আইসোটিম। এই আইসোটিম কিন্তু আলাদা আলাদা হয়, একটি কাঁচামালের আইসোটিম হয়, আবার এটা উৎপাদিত পণ্যের আইসোটিম হচ্ছে। আর আইসোটোপেন কি না, একটা ছবির উপর যখন আমরা দুটোকে মার্জ করে দিলাম, এখানে কাঁচামাল এখানে বাজার, তাহলে কাঁচামালে দেখো ব্লু কালিতে দেওয়া আছে, এখান থেকে এই লাইনের উপর যে কোনো জায়গায় কাঁচামাল নিয়ে যেতে আমাদের খরচা হচ্ছে কত, 10 টাকা। এখান থেকে এখানে কাঁচামাল নিয়ে যেতে এই লাইনের উপর যে কোনো জায়গায় 10 টাকা, এখানে নিয়ে গেলেও 10 টাকা হবে, এখানেও 10 টাকা, এখানেও 10 টাকা, এখানেও 10 টাকা, এখানে হবে 30 টাকা। আবার বাজার দেখো সবুজ কালিতে দেওয়া আছে, বাজার থেকে এখানে নিয়ে আসতে খরচ 10 টাকা, এখানে 20 টাকা, এবং এই অঞ্চলে নিয়ে আসতে 30 টাকা। এবং দেখো যে জায়গাগুলোতে এই লাইনগুলো ক্রস করছে, কাঁচামালের পরিবহন ব্যয় এবং বাজারের পরিবহন ব্যয়, সেই লাইনগুলোকে যদি আমরা যুক্ত করি, যুক্ত করলে যে আকৃতি আমরা পাবো সেটাকে বলছি আমরা কি, আইসোটোপেন। এটা কি না, এটা হচ্ছে যে দুটোর যৌথ পরিবহন ব্যয় ওই এলাকাগুলোতে সমান। কিভাবে সমান, এখানে ধরো এই সবুজ কালিতে বাজার থেকে এখানে নিয়ে আসতে কত খরচ, 30 টাকা, আর এখানে কাঁচামাল নিয়ে যেতে কত, 10, 40, তাহলে টোটাল কত, 40, তাহলে এইখানে 40, এখানেও 40, তারপর দেখো এখানে 20 আর এটা 20, 20, 20, এখানেও তার মানে 40, এখানেও 40, এখানে 30, এখানে 10, 30, 10 মানে এখানেও 40, এখানেও 40। তাহলে এই পরিবহন ব্যয়যুক্ত রেখাগুলোকে আমরা যোগ করে কিন্তু যেটা পাচ্ছি সেটাকে কি বলছি আমরা, আইসোটোপেন। এরপর আমরা চলে আসবো শ্রম ব্যয় নীতিতে। শ্রম ব্যয় নীতি বলতে মজুরি। তিনি মজুরি বলতে গিয়ে তিনটে জিনিস বলেছিলেন, একটা হচ্ছে যে মজুরি সূচকের কথা বলেছিলেন, শ্রম গুণকের কথা বলেছিলেন, এবং ক্রিটিক্যাল আইসোটোপেনের কথা বলেছিলেন। মজুরি সূচক কি, খুবই সহজ ব্যাপার, না আমরা
এক ইউনিট পণ্য উৎপাদন করতে যে পরিমাণ মজুরি লাগে সেই গড় মজুরিকে আমরা বলি কি মজুরি সূচক। যেমন ধরে নাও 1 কেজি পণ্য উৎপাদন করতে 1 টাকা যদি মজুরি লাগে, তাহলে এই 1 টাকাটা হচ্ছে কি মজুরি সূচক। আর শ্রম গুণক কি, শ্রম গুণকটা একটু আলাদা, একটু জটিল ব্যাপার। সেটা হচ্ছে যে 1 ইউনিট পণ্য উৎপাদন করতে যে মজুরি লাগছে তার সঙ্গে ওই 1 ইউনিট পণ্য উৎপাদন করতে গিয়ে যে পরিমাণ কাঁচামাল এবং উৎপাদিত পণ্য পরিবহন করতে হয়েছে তার ওজনের অনুপাতকে। অর্থাৎ ধরে নাও 1 কেজি কাগজ, 1 কেজি কাগজের গড় মজুরি হচ্ছে আমরা পেয়েছি 1 টাকা। এবার 1 কেজি কাগজ তৈরি করতে গিয়ে যে পরিবহন ও যে ওজনের পরিবহন করতে হয়েছে সেটা কি না, আমরা দেখেছি যে ধরে নাও 1 কেজি মণ্ড পরিবহন করতে হয়েছে, তার সঙ্গে 10 কেজি বাঁশ পরিবহন করতে হয়েছে এবং উৎপাদিত পণ্য 1 কেজি পরিবহন করতে হয়েছে। তাহলে এই যে 10 আর 1 1 এই দুটো যুক্ত হয়ে তার সঙ্গে কিন্তু মজুরির যে অনুপাত সেটাকেই কিন্তু বলছি আমরা কি শ্রম গুণক। এবং আরেকটা কি ক্রিটিক্যাল আইসোটোপেন। ক্রিটিক্যাল আইসোটোপেনই হচ্ছে এখানকার মূল বিষয়, সেটা আমরা বলছি। এখানে এই শ্রম ব্যয় নীতিতে ওয়েবার একটাই জিনিস বোঝাতে চেয়েছেন যে ওই সমগ্র অঞ্চলে কিন্তু কি বলা হয়েছে, শর্ততে কিন্তু বলা হয়েছে যে মজুরি কিন্তু সমান হবে, তারা সমান দক্ষ হবে এবং একই সম্প্রদায়ভুক্ত হবে। কিন্তু সেখানে কোনো শিল্প পরিবহন করতে গেলে যে খরচ, একটা শিল্প এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করতে যে খরচ পড়বে, তার থেকে যদি দেখা যায় ধরে নাও এখানে একটা শিল্প রয়েছে, এই সমগ্র অঞ্চলে কিন্তু মজুরি সমান। এবার দেখা গেল যে এখান থেকে শ্রমিকরা এখানে আসছে, এই শিল্পকেন্দ্রে আসছে, তার ফলে যে খরচ হচ্ছে মজুরি বাবদ, আমি যদি শিল্পটাকে এখানে নিয়ে যাই তাহলে কি হবে, মজুরি বাবদ খরচাটা অনেক হ্রাস পাবে। তাহলে এখানে দুটো জিনিস হিসাব করতে হবে, আমার এখান থেকে এখানে আমি শিল্পকে নিয়ে যাচ্ছি তার খরচ কত হচ্ছে, আর এখানে মজুরি বাবদ আমার কত টাকা বাঁচছে। যদি দেখা যায় যে শিল্প পরিবহনের এখান থেকে শিল্প স্থানান্তরণের যা খরচ তার থেকে মজুরি বাবদ খরচ যদি কম হয়, বেঁচে যায়, মজুরি বাবদ খরচ যে উদ্বৃত্ত হবে সেটা যদি তুলনামূলক বেশি লাভজনক হয়, তাহলে শিল্প কিন্তু মজুরি যেখানে কম হবে সেই ন্যূনতম মজুরি অঞ্চলে কিন্তু শিল্প স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা কিভাবে, আমরা ক্রিটিক্যাল আইসোটোপেনের একটা কনসেপ্ট আছে এখানে দেখো, এই যে এখানে দেখো এটা মার্কেট, এখানে R1 এটা R2, কাঁচামাল 1 কাঁচামাল 2, এখানে শিল্পটা আমরা দেখতে পাচ্ছি কাঁচামাল 2 তৈরি হয়েছে, অর্থাৎ এটা অবিশুদ্ধ কাঁচামাল বোঝা যাচ্ছে। এখান থেকে এই লাইন বরাবর দেখো, এখান থেকে এখানে শিল্প নিয়ে যেতে 1 টাকা খরচ স্থানান্তর করতে, এই লাইন বরাবর শিল্প এখান থেকে স্থানান্তর করতে 2 টাকা খরচ, 3 টাকা খরচ, 4 টাকা খরচ, বোঝা গেল খরচ, শিল্পটা স্থানান্তর করতে খরচ। এবার দেখো এখানে যে মজুরি খরচ হয়, L1 বলে এখানে একটা স্থান দিয়েছি দেখো, এই L1 স্থানে যদি আমরা শিল্পটা নিয়ে যাই তাহলে এখানে মজুরি বাবদ খরচ বাঁচবে 3 টাকা। কত টাকা বাঁচবে? 3 টাকা। L2তেও 3 টাকা, L3তেও 3 টাকা। এই স্থানে যেহেতু শ্রমিক সমাবেশ রয়েছে তাই এখানে যদি আমরা শিল্প নিয়ে যাই তাহলে এখানে যদি 10 টাকা মজুরি খরচা হয়, ওখানে গিয়ে আমাদের খরচা হচ্ছে 7 টাকা, তাহলে লাভ কত হচ্ছে 3 টাকা। আর এখান থেকে আমাদের শিল্পটাকে সরিয়ে নিয়ে যেতে কিন্তু এই হারে খরচা হচ্ছে 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা। এইভাবে যদি হয় দেখো L1 স্থান, L1 স্থান এই একটা স্থান যেখানে 3 টাকা মজুরি বাবদ বাঁচছে এবং শিল্প সরিয়ে নিয়ে যেতে কত খরচা হচ্ছে 2.5 টাকা, এটা 2 টাকা, এটা 3 টাকা, তার মাঝামাঝি রয়েছে দেখো, তাই 2.5 টাকা। তাহলে এখানে লাভ কত হচ্ছে 50 পয়সা লাভ হচ্ছে। আবার L2 স্থান দেখো, L2 স্থান, এই L2 স্থান এই লাইনের উপর অবস্থিত, এই লাইনটা কি না, এই লাইনে দেখো শিল্প স্থানান্তর করতে কত খরচ হচ্ছে 3 টাকা এবং এখানে মজুরি বাবদ যে টাকাটা বাঁচছে লাভ হচ্ছে সেটা কত 3 টাকা। তাহলে দুটোই কিন্তু সমান, এটাকে বলা হচ্ছে কি ক্রিটিক্যাল আইসোটোপেন, অর্থাৎ এখানে কিন্তু লাভ লোকসান কিছুই নেই। এই লাইনটাকেই বলছি আমরা ক্রিটিক্যাল আইসোটোপেন। এখানে আইসোটোপেন বলেছিলাম
আইসোটোপেনের ক্ষেত্রে একটা হচ্ছে কাঁচামাল পরিবহন ব্যয়, আর একটা হচ্ছে উৎপাদিত পণ্যের পরিবহন ব্যয়, দুটো। আর এখানে কি বলছি আমরা, এখানে বলছি আমরা শিল্প স্থানান্তরের ব্যয় এবং মজুরি বাবদ যে আয় বা লাভ তার অনুপাত যখন এক হচ্ছে সেটাকে বলছি ক্রিটিক্যাল আইসোটোপেন। তাহলে এই 3-এর এই লাইনটাই হচ্ছে কিন্তু ক্রিটিক্যাল আইসোটোপেন। তারপর দেখো L3 স্থান, L3 স্থানে দেখো 3 টাকা মজুরি বাবদ আয় হচ্ছে, কিন্তু শিল্প স্থানান্তর করতে গিয়ে 3 আর 4-এর মাঝামাঝি মানে 3.5 টাকা খরচ হয়ে যাচ্ছে। তার মানে এখানে কিন্তু খরচ কত হচ্ছে, 50 পয়সা বেশি খরচ হয়ে যাচ্ছে। তাহলে শিল্প কোনখানে গড়ে ওঠা লাভজনক, L1 স্থানে গড়ে ওঠা লাভজনক। এই L1 স্থান কোথায় হবে আমরা একটু দেখে নিই। এখানে দেখো শিল্প স্থানান্তর করতে 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 400 টাকা খরচ হয়। আমি ধরে নিলাম শিল্পটি রয়েছে এই জায়গায়, এটি মার্কেট, এটি R1 R2। তাহলে এখানে আইসোটোপেন ক্রিটিক্যাল আইসোটোপেন ধরে নিলাম 300। তাহলে এই 300 এই অঞ্চলের ভেতরে যেখানে মজুরি ব্যয় সবথেকে ন্যূনতম হবে সেই স্থানে কিন্তু শিল্প এখান থেকে এই R2-তে না করে সেই স্থানে নিয়ে গিয়ে স্থাপন করাটা বেশি লাভজনক হবে। তবে সেটা ক্রিটিক্যাল আইসোটোপেন এই অঞ্চলের ভেতরেই হবে, তার বাইরে কখনোই যাবে না। যখন বাইরে যাব আমরা তখন দেখব যে মজুরি থেকে কিন্তু স্থানান্তর ব্যয় কিন্তু বেশি হয়ে যাবে। তাহলে এই ছিল ক্রিটিক্যাল আইসোটোপেন এবং শ্রম ব্যয় নীতি। এরপর লাস্ট যেটা সেটা হচ্ছে কেন্দ্রীভবন নীতি। কেন্দ্রীভবন নীতি কি না, যখন অনেকগুলো শিল্প, এই একটা শিল্পের ক্রিটিক্যাল আইসোটোপেন, এই একটা শিল্পের ক্রিটিক্যাল আইসোটোপেন, এই একটা শিল্পের ক্রিটিক্যাল আইসোটোপেন। তাহলে শিল্প 1, 2, 3 এই শিল্পগুলো যদি আলাদা আলাদা গড়ে ওঠে তাহলে তাদের রাস্তাঘাট নির্মাণ ইত্যাদি করার জন্য আলাদা আলাদা খরচা করতে হবে। একটা শিল্পর একটা রাস্তা বানাতে ধরে নাও 1000 টাকা খরচা হয়। কত টাকা খরচা হয়? 1000 টাকা। এই শিল্পগুলো যদি এই মাঝের যে জোনটা, এই জোনটায় যদি গড়ে ওঠে তাহলে কি হবে, ওই একই অঞ্চলে যদি সমাবেশ ঘটে তাহলে কি হবে না, এই 1000 টাকাটা তাহলে এখানে ধরে নিলাম 5টা শিল্প একই অঞ্চলে গড়ে উঠলো, তাহলে এই 1000 টাকাটা কি হচ্ছে 5টা ভাগ হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকে খরচ কত পড়ছে? 200 টাকা। সেক্ষেত্রে কিন্তু এই উপরে কন্ডিশনগুলো বাদ দিয়ে শিল্প কিন্তু কেন্দ্রীভবন ঘটতে পারে এই অঞ্চলে। তাহলে এই ছিল কিন্তু আমাদের ওয়েবারের শিল্পস্থানিকতা ন্যূনতম ব্যয় তত্ত্ব। অয়নবাবু, আশা করছি আপনাকে বোঝাতে পারলাম, বা আপনি কোনো ছাত্রের জন্য যদি বলে থাকেন নিশ্চয়ই হয়তো বোঝাতে পেরেছি। এর কিছু সমালোচনা রয়েছে, সমালোচনা আর আমি আলোচনা করলাম না, ভিডিওটা এমনি দীর্ঘায়িত হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।